আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যে তারা কেন আমার উপরে আক্রমণ করবে। প্রশাসনের একটা সিদ্ধান্তে আক্রমণটা হয়েছে, তাহলে সেই প্রশাসন কারা? লাইক ধাওয়া দিয়ে যেমন আসছে, লোকজনকে পিটাইতে পিটাইতে আসতেছিল, তখন আমরা কিন্তু তাদের সাথে কথা বলার জন্য যেটা বলে আত্মসমর্পণ করা, ঠিক সেইভাবে আমি হাত উঠছি এইভাবে যে ভাই কি হয়েছে, আমাদের সাথে কথা বলেন, সমস্যা কি। এই ঘটনা যদি বিচার না হয় তাহলে রাজনীতিবিদদের উপরে সামনে আরও এই ধরনের হুমকি আসতে পারে। এবং রাজনীতিবিদরা দেখেছেন সবাই কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু রিয়্যাক্ট করেছে, প্রতিবাদ করেছে। 16 বছরে যারা একদলীয় শাসন কায়েম করতে গুম খুন ভিন্নমত নির্মূল করার জন্য নীল নকশা করেছে, তারা তো সবাই প্রশাসন থেকে আউট হয়নি। এখনও কিছু লোক আছে, তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে, আওয়ামী লীগের পুনর্বাসনে এখনও নানান ধরনের ফন্দি ফিকির করে বেড়াচ্ছে। এখন তো সব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তো ধরেন কোনো কোনো দল মনে করছে ক্ষমতায় যাওয়া তো আমাদের প্রাপ্য। অনেক জায়গায় রাজনৈতিক নেতৃবৃন্দের আধিপত্যের কারণে প্রশাসন অনেক জায়গায় দুর্বল ভূমিকা পালন করছে। তাহলে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয়, নির্বাচনের সময় কি পরিস্থিতি হবে? সেই নতুন ধারার রাজনীতি আসলে পুরনো দলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের স্পেশাল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের অনুষ্ঠানের অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূরের আলাদা করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও তার সম্পর্কে আমরা কিছু কথা বলছি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে এক আলোচিত নাম নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জাতীয় পরিচিতি পাওয়া এই তরুণ এখন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি। পটুয়াখালীর চরবিশ্বাস ইউনিয়নে জন্ম নেয়া নূরের শৈশব কেটেছে গ্রামীণ পরিবেশে। পড়াশোনা করেছেন গাজীপুর ও ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে। পরবর্তীতে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, যেখানে ছাত্র রাজনীতিতে তার উত্থান শুরু। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হিসেবে আলোচনায় আসেন নূর। এর মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন ছাত্র সমাজের মুখপাত্র। 2019 সালে ডাকসু নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়ে আরও ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর 2020 সালে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন নূর। অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার সঙ্গে মিলে 2021 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ। যদিও 2023 সালে দলটির অভ্যন্তরীণ বিরোধে রেজা কিবরিয়ার সঙ্গে তার মতপার্থক্য দেখা দেয়। একই বছরের জুলাইয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন নূর। রাজনৈতিক জীবনে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন নূর। সম্প্রতি 29 আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। ছাত্র আন্দোলন থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নুরুল হক নূরের যাত্রা যেন নতুন প্রজন্মের নেতৃত্বে এক সম্ভাবনার ইঙ্গিত বহন করে। জনাব নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সম্প্রতি আপনি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, আপনার শারীরিক অবস্থা এখন কেমন? আলহামদুলিল্লাহ, যে একটা বর্বরচিত হামলার পরে এখন আপনাদের সাথে কথা বলতে পারছি, সুস্থভাবে দাঁড়িয়ে আছি। এইটা আল্লাহর একটা অশেষ রহমত এবং এটা সম্ভব হয়েছে মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে। আর চিকিৎসাটা দীর্ঘদিন আমি দেশেই নিয়েছিলাম। শুরুর দিকে যদিও অনেকে পরামর্শ দিয়েছিল যে দেশের বাইরে নেওয়ার, কারণ আসলে যেভাবে আমার উপরে হামলা হয়েছে সেই ভিডিওটা তো আই থিঙ্ক দেশের বাইরের সমস্ত মানুষ দেখেছে, একেবারে টার্গেট করে আক্রমণ। এবং আমার এই রাজনৈতিক জীবনে শেখ হাসিনার ফ্যাসিবাদের উত্তাল সময় রাজনীতি করেছি, কিন্তু এই রকমের হয় নাই যে আমি হামলায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং এরকমের ব্লিডিং হয়েছে। সো যার ফলে অনেকেই পরামর্শ দিয়েছিল যে অতীতে অনেকবার হামলা মামলায় শরীরের আঘাতে জর্জরিত, ওভারঅল একটা চেক আপ করানোটা বাইরে, কিন্তু আমরা যেতে চাইনি শুরুর দিকে। কারণ আমার একটা উপলব্ধি ছিল যে আমরা পাবলিক ফিগার বা পরিচিত মানুষ, নেতৃত্ব মানুষ যারা আমাদেরকে ফলো করে, সো আমরা যদি দেশের বাইরে চিকিৎসা নিতে যাই মানুষ এটাতে উৎসাহিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসার প্রতি অনাস্থা তৈরি হবে এবং আমাদের যে অর্থনৈতিক অবস্থা তাতে বিদেশি কারেন্সি বাইরে চলে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সেখানে অনেকদিন কিন্তু আমি চিকিৎসা নিতে যাইনি। আমি 18 দিন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমার নাকের আসলে হাড় ভেঙে 3 দিকে এটা ডিসপ্লেস হয়ে থাকায় শ্বাসকষ্ট হচ্ছিল এবং একটা প্রবলেম হচ্ছিল। প্লাস হচ্ছে আরও কিছু
জটিলতা তৈরি হয়েছিল। যার ফলে আসলে এখন যেভাবে আমার উপরে আক্রমণ হয়েছিল এবং এই আক্রমণে আইন শৃঙ্খলা বাহিনীর একেবারেই পোশাকধারী সদস্যরা, পুলিশ এবং সেনা সদস্যরা আক্রমণ করেছিল, সেইখানে আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যে তারা কেন আমার উপরে আক্রমণ করবে। আমরা এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আন্দোলন সংগ্রাম করে এই পরিবর্তন এনেছি, তারা সবাই জানে। এবং আমি তো একেবারে অন্য সাধারণ মানুষের মতন, আমার তো একটা রাজনৈতিক পরিচয়, একটা সংগ্রামের ইতিহাস আছে। তো আমাকে নিশ্চয়ই প্রশাসনের একটা সিদ্ধান্তে আক্রমণটা হয়েছে, তাহলে সেই প্রশাসন কারা? আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা বলেছে যে আমাদের কোনো ইনস্ট্রাকশনই ছিল না। আর্মির অনেকে বলেছে ভাই এখন আর্মি আপনার বিরুদ্ধে এরকম আক্রমণ করবে, এটা হতে পারে না। তো তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটলো? সেই জায়গা থেকে আসলে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম যে তাহলে এই ঘটনার সাথে নিশ্চয়ই কেউ না কেউ জড়িত আছে। তো আমরা দেশের এই চিকিৎসায় কোনো ত্রুটি হয়েছে কিনা সেই কারণে হলো একটু বাইরে যাওয়া দরকার, এবং শেষ পর্যন্ত আমরা একটু বাইরে গিয়েছি। তবে এটা আসলে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে নাই। আমার দীর্ঘদিনের যে রাজনৈতিক কমিটমেন্ট বা অঙ্গীকারের জায়গা, আমরা যেটা বলেছি আমাদের দেশে আমরা উন্নত স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা এনশিওর করতে চাই, সেই জায়গাটি থেকে একটু আসলে এটা ব্যক্তিগতভাবে সন্তোষজনক আমার কাছে, মানে একটু ভালো লাগা, একটু অপরাধবোধ কাজ করে, মনে হয় যে একটু বাইরে গেলাম। কিন্তু আবার গিয়ে যে অভিজ্ঞতাটা তৈরি হয়েছে, যেমন যারা সিঙ্গাপুর যান নাই তারা গেলে দেখবে, প্রথমত হচ্ছে সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, তাদের এখন শুনেছি যে তাদের যে থিম যেটা বলে যে আপনার সিটি ইন এ গার্ডেন, তো বাগানের মধ্যে শহর। মানে এখানে একটা শহরের সড়কে গাছ, এবং সেটা ন্যাচারাল গাছ, আর্টিফিশিয়াল কোনো গাছ না। এবং পরিবেশটা এমন, দূষণের শব্দ দূষণ নাই, বায়ু দূষণ নাই। সেই সন্ধ্যার পরে পাখির কিচিরমিচির শহরের মধ্যে শোনা যায়। হসপিটালের যে ব্যবস্থা, ডাক্তারদের যে আধুনিক তাদের যে যন্ত্রপাতি ব্যবহারের যে একটা মানে বিষয় আমরা দেখেছি, ডাক্তারদের কাছে ল্যাপটপ থাকে, সমস্ত কিছু রুগীর ওই এক ডাক্তার দেখে এটা নোট করে, তার যদি অন্য ডাক্তার এটা দেখতে চায় তার কম্পিউটার এটা চলে যায়। এবং এত অটোমেশন সিস্টেম, এবং তাদের যে চিকিৎসা, যেই কারণেই মালয়েশিয়া থেকেও বলে ওখানে চিকিৎসা নিতে যায়। তো এইখানে রাজনীতিবিদ হিসেবে আমাদের ধরেন একটা অভিজ্ঞতা হলো যে আমার দেশে কিভাবে এই চিকিৎসা সেবাটা নিশ্চিত করা যায়, আমাদের দেশ কিভাবে দূষণ মুক্ত করে কিভাবে একটা নিরাপদ এরকমের পরিবেশ তৈরি করা যায়। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে গিয়ে একটা ভালো হয়েছে, এবং রাজনীতিবিদদের বাইরে সফর করা দরকার অভিজ্ঞতার জন্য, বোঝার জন্য, এবং পাশাপাশি আমলাদেরও, সাংবাদিকদেরও। তো এই জায়গাতে একটা অভিজ্ঞতা হয়েছে, তাতে লস হয় নাই মনে হয়। তারপরে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কি পরিবর্তন করতে হবে, আমার মনে হয় যে সেই জিনিসটা এখন আপনি পরামর্শ দিতে পারবেন। হ্যাঁ, আমার সত্যিকার অর্থে ধরেন অনেকে কষ্ট পাবে, অনেকে আমার বক্তব্যটা তো মাইন্ড করতে পারে। জাফরুল্লাহ চৌধুরীকে তো আমরা নিশ্চয়ই চিনি, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। উনি যখন ঔষধ নীতি করে বাংলাদেশে, এই বিদেশিদের বিজনেস তখন বন্ধ হয়ে যাওয়ার ফলে ওনার বিরুদ্ধে একটা ব্যাপক ষড়যন্ত্র হয়েছিল, কারণ হাজার হাজার কোটি টাকার বিজনেস। তখন কিন্তু এই ব্যবসায়ী, দেশের সুবিধাভোগী, আন্তর্জাতিক সুবিধাভোগী, তারা কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তখন আমি কিছু কথা বললে অনেকে এটা ভালোভাবে নিবে না, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমাদের দেশের ডাক্তাররা কিন্তু খুব মেধাবী, তাদের যে পড়াশোনা, তাদের যে এক্সপিরিয়েন্স, সেটা বাইরের ডাক্তারদের চেয়ে কোনো অংশে কম না। কিন্তু যদি বলেন প্রযুক্তির ব্যবহারের দিক থেকে তারা বাইরে থেকে অনেক পিছিয়ে। আমাদের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো যদি ধরেন যে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজে দেখবেন যে সমস্ত যন্ত্রপাতি, এগুলো ওল্ড মডেলের, তারপর কোনোটা চলে না, পরীক্ষার রিপোর্ট অনেক ক্ষেত্রে সঠিকভাবে আসে না। এটা কিন্তু এই হসপিটালগুলোতে প্রবলেম আছে। প্লাস হচ্ছে আমাদের ডাক্তাররা একজন রুগীকে কতটুকু সময় দেয়, আপনি নিশ্চয়ই গিয়েছেন। আর আমি দেখেছি যে ডাক্তাররা যদি আপনার 20 মিনিট প্রয়োজন হয়, সে রিল্যাক্সে আপনাকে দেখবে, আপনার সমস্যা শুনবে, তার কোনো প্রেশার নেই। আবার আমাদের দেশে ধরেন ডাক্তাররা রুগীকে সময় কম দিচ্ছে, একটা যেমন ডাক্তারেরও একটা কমার্শিয়াল প্রবণতা আছে, আবার রুগীরও একটা চাপ। ধরেন সে সকালবেলা 2 ঘন্টায় কিংবা 3 ঘন্টায়, তার ঘন্টায় রুগী দেখতে হয় 40-50 জন, তাহলে তো সে 1-1.5 মিনিটের বেশি সময় দিতে পারছে না। যে কারণে আমরা মনে করি যে আমাদের সব ঢাকামুখী চিকিৎসা ব্যবস্থা না করে আমরা যদি 10টা বিভাগীয় পর্যায়ে যদি 10টা মডেল হসপিটাল আর মেডিকেল কলেজ করতে পারতাম, যে এইখানে সব ধরনের চিকিৎসা হবে, তাহলে রংপুরের মানুষ ঢাকায় আসতো না, বরিশালের মানুষ ঢাকায় আসতো না, সিলেট কিংবা রাজশাহীর মানুষ ঢাকায় আসতো না। তাহলে একদিকে মানুষের ভোগান্তি কমতো, মানুষের চিকিৎসা ব্যয় কমতো, এবং মানুষের জন্য একটা বড় স্বস্তির বিষয় হতো। কিন্তু দুঃখজনক যে দেখেন এইটা নিয়ে কেউ ভাবে না।
কেউ করে না। তো এটা নিয়ে আমার আক্ষেপ হয় যে আমাদের দেশের রাজনীতিবিদরা তো বাইরে যান, আমরা তো বয়স অল্প হয়েছে, আমরা এখন যাচ্ছি, সুযোগ তৈরি হয়েছে। 50 বছর আগে আমাদের দেশের লোকেরা লন্ডন যায় না, ইউরোপ গেছে না, ইভেন মিডল ইস্টের কথাও যদি চিন্তা করেন, ল অ্যান্ড অর্ডার এত সেখানে স্ট্রিক্ট। সো আমাদের দেশে কেন এটার ইমপ্লিমেন্টেশন হয় না? কারণ রাজনীতিবিদদের আমি মনে করি অনিচ্ছা, অনাগ্রহ। কারণ হচ্ছে বড় একটা অংশ তাদের ফ্যামিলিতে সব ওই বেগমপাড়া, কানাডা, মালয়েশিয়াতে সেট আপ হয়। সো এই জায়গা থেকে আমরা চাই যে আগামীতে আমাদের দেশে এই স্বাস্থ্য, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে আমরা কি ভূমিকা নিতে পারি, সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে একটা বিস্তর প্ল্যান আছে। আমার সহকর্মীদের সাথেও শেয়ার করছি, যেখানে কথা বলার সুযোগ সেখানেও শেয়ার করছি। যদি আমি না পারি, আমার কথাটা শুনেও যদি কেউ এটা এক্সিকিউট করার জন্য চিন্তা করে, সেটা তো মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আপনার হামলার প্রসঙ্গটা আসি আবার একটু, যে যেদিন হামলা হলো আর কি, এবং অনেকে তো চিহ্নিত এবং অনেক গণমাধ্যমেও এসেছে, তাদের ছবিও আসছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে তাদের কোনো দিক নির্দেশনা ছিল না, তারাও আসলে ওই সময় তাৎক্ষণিকভাবে তারা ট্রেস করতে পারেনি যে কারা হামলা করেছে। আপনাদের তরফ থেকে কিংবা পরবর্তীতে সরকারের তরফ থেকে কারা হামলা করেছে এই ধরনের কোনো দিক নির্দেশনা বা এই ধরনের কোনো তদন্তের রিপোর্ট আপনাদের কাছে এসেছে কি না, যে কারা আসলে হামলা করেছে কিংবা এর সাথে বাইরের কোনো শক্তি জড়িত ছিল কিনা? 29 অগস্ট আমাদের উপরে যে বর্বর হামলাটা হয়েছে, সেটার একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, যে আমরা একটা প্রতিবাদ মিছিল করে আমরা আমাদের কার্যালয়ের সামনে এসে বসে সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ডায়াসের সামনে দাঁড়ানো। সেই সময় থেকে আমরা দেখলাম যে পুলিশ এবং সেনা সদস্য রাস্তা থেকে মানে লাইক ধাওয়া দিয়ে যেমন আসে, লোকজনকে পিটাইতে পিটাইতে আসতেছিল। তখন আমরা কিন্তু তাদের সাথে কথা বলার জন্য, যেটা বলে আত্মসমর্পণ করা, ঠিক সেইভাবে আমি হাত উঠে এইভাবে যে ভাই কি হয়েছে, আমাদের সাথে কথা বলেন, সমস্যা কি? কেন আমরা তো কোনো পিকেটিং করা, ধাওয়া পাল্টা দেওয়া হয়নি, তাহলে কেন এইভাবে আক্রমণ হয়েছে? সেটাতে আমাদের কাছে মনে হয়েছে যে এই ঘটনা কোথাও থেকে একটা প্ল্যানের অংশ হিসেবে ঘটানো হয়েছিল, এবং যেখানে স্পষ্টতই পুলিশ এবং সেনাবাহিনীর দুই সাইড থেকেই বলা হয়েছে যে এটা কোনো তাদের পরিকল্পনা বা এটা তাদের নির্দেশনা ছিল না। তাহলে ঘটনাটা কিভাবে ঘটলো, কারা ঘটিয়েছে? ভিডিও ফুটেজে কিন্তু এই এলাকার সিসিটিভির ফুটেজেও কিন্তু সব পরিষ্কার। তাহলে একটা বিচার বিভাগীয় তদন্ত যদিও সরকার করেছে, কারণ সরকার মনে করছে যে এই ঘটনা যদি বিচার না হয়, তাহলে রাজনীতিবিদদের উপরে সামনে আরও এই ধরনের হুমকি আসতে পারে। এবং রাজনীতিবিদরা দেখেছেন সবাই কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু রিয়্যাক্ট করেছে, প্রতিবাদ করেছে। পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণভাবে তারা কোনো তদন্ত করেছে কিনা, তারা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা, সেইটা আমরা জানি না। কিন্তু বিচার বিভাগীয় সরকারের যে তদন্ত কমিটি, গঠিত তদন্ত কমিটি, তারা আমাদের সাথে কথা বলেছে, তারা কাজ করছে, সেটা বলেছে। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা বাহিনী দস্যুর ভূমিকা অবতীর্ণ হবে, এটা কেউ চাবে না। সেটা তদন্ত কমিটি একটা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিষয়ে তারা শাস্তির সুপারিশ করবে। আর যদি তারা সেখানে কালক্ষেপণ করে কিংবা পূর্বের বিভিন্ন ঘটনার মতোই যদি এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেটা রাজনৈতিক দল হিসেবে আমরা তো এই ঘটনায় ছাড় দেবো না। এটার জন্য রাজনৈতিক, আইনগত, দেশি বিদেশি যেখানে মুভ করা দরকার আমরা এটাতে মুভ করব। কারণ এটা স্পষ্টতই একটা হত্যা চেষ্টার উদ্দেশ্যে এভাবে টার্গেট করে আপনার হামলা করা হয়েছিল। এবং আমরা মনে করি এই হামলার বিচার না হলে সামনে নির্বাচন, আমরা যে একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি, সেই পরিবেশটা কিন্তু বাধাগ্রস্ত হবে। কারণ এই হামলা যারা চালিয়েছে তারা প্রশাসনের লোক চিহ্নিত, তাদের বিচার না হওয়া মানে কি তাদের এই কাজে আর উৎসাহিত করা। তাহলে নির্বাচনের সময় যারা তাদের পক্ষে যারা তাদের প্রতি কিছুটা সফট হবে, তারা নির্বিঘ্নে প্রচারণা করবে, কাজ করবে। যারা তাদের প্রতি বিরাগ ভজন হবেন, তাদেরকে এইভাবে হামলা মামলা করে মাঠ থেকে উঠিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের আমলের মতো, তাহলে তো নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। এই সুষ্ঠু নির্বাচনের স্বার্থেও এই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিচার হওয়া দরকার। আমাদের নিজস্ব বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ফাইন্ডিংসে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনাবাহিনী তো এই গণ অভ্যুত্থানে প্রো পিপল একটা জনগণমুখী অবস্থান নিয়েছে, জনগণের সাথে। পুলিশের অনেকেও জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সব পুলিশ কিংবা সেনা কর্মকর্তারা কিন্তু জনগণের পক্ষে অবস্থান নেয়নি। এটা কিন্তু আপনাকে মানতে হবে। যারা শেখ হাসিনার বেনিফিশিয়ারি ছিল, 16 বছরে যারা একদলীয় শাসন কায়েম করতে গুম খুন ভিন্নমত নির্মূল করার জন্য নীল নকশা করেছে, তারা তো সবাই প্রশাসন থেকে আউট হয়নি। এখনও কিছু লোক আছে, তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে, আওয়ামী লীগের পুনর্বাসনে এখনও নানান ধরনের ফন্দি ফিকির করে বেড়াচ্ছে। আপনাদের 96 সচিবালয় থেকে জনতার মঞ্চের কথা নিশ্চয়ই মনে আছে। তো আমরা যতদূর শুনেছিলাম যে এই সেনাবাহিনীর কিছু কর্মকর্তা যারা
এখনও ইন্ডিয়ান প্রেসক্রিপশনে কাজ করে এবং আওয়ামী লীগের সাথে যে যোগাযোগটা আছে তারা মূলত এই ঘটনাটি ঘটিয়েছে বা এর সাথে তারা জড়িত, যে এই ঘটনার তারা একটা লাশ ফেলে সারা দেশ আবার একটা উত্তল হবে এরকম একটা পরিস্থিতি তৈরি করে একটা কু করতে তারা চেয়েছিল। তো সরকার তো এগুলো জানে, তো এখন সরকারকে এই ঘটনার পেছনে কারণ ফাইন্ড আউট করতে হবে, কেন তো সরকারই অরক্ষিত, তারাই আপনার বিপদে পড়বে সামনে। আগামী নির্বাচনে যারা ভোটার এখন তাদের একটা বড় অংশ হচ্ছে তরুণ, এবং যাদের অধিকাংশই গত 15 বছরে ভোট দিতে পারে নাই। আগামী নির্বাচনে এই তরুণ ভোটাররা কেমন ভূমিকা রাখতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমার মনে হচ্ছে যে আগামী নির্বাচনের ক্ষেত্রে সরকার গঠন কিংবা প্রার্থীদের জয় পরাজয়ে তরুণ ভোটাররাই একটা বড় ভূমিকা রাখবে। এবং বাংলাদেশের ইতিহাসে এখন যেহেতু একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে এবং ভোটের প্রায় আপনার বলা চলে অর্ধেকের মতো, অর্ধেক না অন্তত 40% হচ্ছে একেবারে ইয়ং, কাস্টিং ভোটও কিন্তু তাদের ভোটটা বেশি হবে। এবং এই যে আওয়ামী লীগের গত 16 বছরে অনেকে ভোট দিতে পারে নাই কিংবা চোখের সামনে দেখেছে যে ভোট দিতে গেছে তাকে তার ভোট আরেকজনে দিয়ে দিয়েছে, এই যে দীর্ঘদিন একটা ক্ষত এবং ভোট যে একটা উৎসব ছিল, সে যে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় সরাসরি তার প্রতিনিধি নির্বাচন করে এই আগ্রহটা, কিউরিসিটিটা, তার পছন্দের মানুষকে নেতা বানাবে, এটা তো তরুণদের মধ্যে সবচেয়ে বেশি আছে। সেক্ষেত্রে তরুণরাই আগামী নির্বাচনে জয় পরাজয় এবং সরকার গঠনে আমার মতে যে ঠিক করে দেবে। এবং নিশ্চয়ই তরুণ ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে ভালো প্রার্থী, শিক্ষিত, যোগ্য এবং যাদের একটা ইমেজ আছে, সামাজিক রাজনৈতিক একটা অবস্থান, একটা প্রো পিপল কর্মকাণ্ড আছে, এই সমস্ত প্রার্থীদেরকেই বেছে নেবে বলে আমার মনে হয়। এবং অবশ্যই সেখানে একটু তারা চাইবে যে তরুণ প্রার্থীদেরকেই তারা স্বাভাবিকভাবে, কারণ তাদের সাথে তাদের একটা মাইন্ডের যে কিছুটা বোঝাপড়া যতটা আছে সিনিয়রদের সাথে তো সেইটা নাই। আর এই সময়টাতে আমার মনে হয় যে আগামী নির্বাচনে সব দলেও একটা বড় অংশের প্রার্থী তারা তরুণ, মধ্যবয়স্ক এরকমই থাকবে। আচ্ছা, আসন্ন নির্বাচনে জনগণের মধ্যে প্রত্যাশা এবং সংশয় দুটোই আছে। অনেকে মনে করছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আবার কেউ কেউ মনে করছেন যে না, সুষ্ঠুভাবে নির্বাচন না, এই নির্বাচনটা বাংলাদেশের যে কোনো সময়ের চেয়ে একটি রক্তক্ষয়ী নির্বাচনের আশঙ্কা করছেন। তো আপনি কি মনে করেন যে এই নির্বাচনটা আসলে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে? এটা অন্যান্য জনগণের মতো আমারও নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা এবং সংশয় দুটোই আছে। প্রত্যাশাটা হচ্ছে এইখানে যে প্রথমত এই গভর্নমেন্টের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিকভাবে এতটা সমাদৃত এবং সম্মানিত একটা ব্যক্তি, তিনি যদি একটা বিতর্কিত নির্বাচন করেন কিংবা তার সরকারের সময় একটা বিতর্কিত নির্বাচন হয়, তার কিন্তু ইন্টারন্যাশনাল ইমেজ ধুলোয় মিশে যাবে এবং তার যে পরবর্তীতে আরও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের যে একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে, এই ঘটনাটা কিন্তু সেটা একটা নেগেটিভ মার্কিং করবে তার জন্য। সেই ক্ষেত্রে আমি মনে করি যে তার প্রথমত হচ্ছে তার ইমেজের জন্য তিনি যেহেতু বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন, একটা সুষ্ঠু নির্বাচন তার সরকারের দরকার। দ্বিতীয়ত বাংলাদেশ এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস থেকে উত্তরণ করবে, সেইখানে গত 16 বছরে আমরা দেখেছি যে সুষ্ঠুভাবে নির্বাচন এবং ভোট না হওয়ার কারণে কিন্তু ফ্যাসিবাদ তৈরি হয়েছে, একদলীয় শাসন তৈরি হয়েছে। এই নির্বাচন যদি এরকম সংঘাতপূর্ণ হয়, এই নির্বাচনে যদি পেশি শক্তির প্রভাব থাকে, এই নির্বাচনে যদি এসপি, ডিসি, ইউনো, ওসিরা যদি প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু এই নির্বাচন নিয়েও জনগণের মনে আবার ক্ষোভ তৈরি হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আগামী নির্বাচনটা অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জের নির্বাচন? চ্যালেঞ্জ তো আমি দেখি অনেকগুলো আছেই এবং আমি ব্যক্তিগতভাবে অনেক বক্তব্য বলেছি যে যদি সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ না নিতে পারে, তাহলে এই নির্বাচন হবে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। 24-এ দেখছেন আওয়ামী লীগ আমিডামি নির্বাচন করেছে, সেইখানেও কি মারামারি, কি পরিস্থিতি তৈরি হয়েছে। এখন তো সব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তো ধরেন কোনো দল মনে করছে ক্ষমতায় যাওয়া তো আমাদের প্রাপ্য, আবার কেউ কেউ মনে করছে যে আমি একটু ওরে সাইড করতে পারলে আমি ক্ষমতায় চলে যেতে পারবো, আবার অনেকে মনে করছে যে এমপি আমার হইতেই হবে এইবার। হ্যাঁ, তো এই ধরনের যে রাজনৈতিক আমাদের দেশের দীর্ঘদিনের যে কালচার, এটা তো আমরা উপেক্ষা করতে পারি না। সেই ক্ষেত্রে বড় বড় দলগুলো যদি তাদের নেতাকর্মীদেরকে সংযত করতে না পারে, তাদের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তো নির্বাচনে সংঘাত সহিংসতা হবে। আর দলগুলো যে তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে না, সেটা তো ইতিমধ্যেই দৃশ্যমান আছে। 16 বছর পরে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকারের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন অনেক ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের কথা বেশি শুনে। অনেক জায়গায় রাজনৈতিক নেতৃবৃন্দের আধিপত্যের কারণে প্রশাসন অনেক জায়গায় দুর্বল ভূমিকা পালন করছে। তাহলে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয়, নির্বাচনের সময় কি পরিস্থিতি হবে? এবং এই যে আমাদের আমলাতন্ত্রের যে একটা দিক, যে সবসময় বৃষ্টি যেই দিকে সেই দিকে ছাতা ধরে,
তো তারা মনে করছে এখন যেই পার্টি আপকামিং পাওয়ার পার্টি তাদের সাথেই একটা সম্পর্ক রেখে সামনের পদোন্নতি প্রমোশন বাগাতে হবে। তো এই ক্ষেত্রে তাদের মধ্যে একটা নতজানু কিংবা কম্প্রোমাইজ করার মানসিকতা দেখতে পাচ্ছি। তাহলে এই মানসিকতার কর্মকর্তারা যদি নির্বাচনী দায়িত্বে পালন করে, নির্বাচন অটো বিতর্কিত হয়ে যাবে। সো নির্বাচন করাটা আসলে অনেক বড় চ্যালেঞ্জের, অনেক চ্যালেঞ্জের, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যেই যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমি এবং আমাদের দল আলাপ আলোচনা করে আমরা বলেছিলাম যে প্রথমত এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা দরকার, কারণ এই উপদেষ্টা পরিষদের সেই সক্ষমতা নাই একটা শক্তভাবে নির্বাচন পরিচালনা করার। ওনারা গত এই 1 বছরে সেই পরিচয় দিয়েছেন আমাদের মাঝে। দ্বিতীয়ত আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোটের সাথে যারা জড়িত তাদেরকে ঢেলে সাজানো দরকার। তো আমি একটা বক্তব্য শুনলাম ইসির, তিনি বলছেন যে এই লোম বাঁচলে কম্বলের থাকবে না কিছুই, এরকম একটা কথা। মানে বিতর্কিত নির্বাচনী কর্মকর্তা বা এই বিগত 3টি নির্বাচনের সাথে জড়িতদেরকে ভোট থেকে বিরত রাখা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন। তো আগে যদি তারা কিছুটা ওইটা ধরে নেয় যে না বিতর্কিত যা আছে এদের দিয়ে নির্বাচন করতে হবে, তাহলে তো তারা তো নির্বাচনে যে ত্রুটি হবে সেটা আগে ধরেই নিচ্ছেন। তিনি যে ত্রুটিমুক্ত একটা নির্বাচন করবেন সেই মনোভাব তো তাদের আমরা দেখতে পেতে হবে। সেই জায়গা থেকে এই আইনশৃঙ্খলা বাহিনীকেও ঢেলে সাজানো দরকার। এখন যারা আছে বিভিন্ন ক্ষেত্রে এরা অনেকেই কিন্তু রাজনৈতিক বিবেচনায়, যেটা আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে 2-3টি দলের নাম মেনশন করে যে আমলারা প্রমোশন পদোন্নতিতে ওই রাজনৈতিক দলগুলো ভাগ বাটোয়ারা করে পদগুলো নিয়েছেন। তাহলে রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু তাদের দলের এজেন্ডা বাস্তবায়নের দিকে একটু চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আমি মনে করি নির্বাচন করতে বেশি লোক লাগে না। 64 জেলার 64 জন রিটার্নিং কর্মকর্তা, 64 জন এসপি, 64 জন ডিসি, পাশাপাশি বাংলাদেশের যে কটা উপজেলা বা থানা আছে এই থানার একজন ওসি এবং একজন ইউনো, শক্ত লোক থাকলে নির্বাচন ঠান্ডা করা সঠিকভাবে পরিচালনা করা যায়। সেই লোকগুলোকে তো খুঁজে বের করে দায়িত্ব দিতে হবে। কিন্তু এতদিনে কি করেছে নির্বাচন কমিশন বা সরকার সেটা তো আমরা আসলে বুঝতে পারতেছি না, এবং আশা রাখার মতো এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতিও দেখা যাচ্ছে না। আগামী নির্বাচনে অনেকেই জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়ে চিন্তা করছে। এক্ষেত্রে গণ অধিকার পরিষদ কি চিন্তা করছে? তারা কি এককভাবে ইলেকশন করবে নাকি জোটবদ্ধভাবে ইলেকশন? গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের আমলেও আপনার সরকারের পার্ট হওয়ার, তাদের মন্ত্রিসভায় অংশগ্রহণের আপনার অফার পেয়েছিল, প্রস্তাব পেয়েছিল, সেগুলো আমরা গ্রহণ করিনি। কারণ আমরা বাংলাদেশের এই ভোটাধিকার বঞ্চিত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং একদলীয় শাসনের পতন ঘটিয়ে একটা বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছিলাম। সেই কারণে আমরা স্রোতের বিপরীতে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের মধ্যেও লড়াই সংগ্রাম করেছি এবং একটা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছি। তো আমাদের দল ঘোষণার ক্ষেত্রে আমাদের একটা পরিষ্কার ঘোষণা ছিল যে বিদ্যমান দুর্বৃত্তায়িত এই আপনার পরিবারতান্ত্রিক আপনার এই অসুস্থ দুর্নীতিগ্রস্ত রাজনীতির বিপরীতে একটা সুস্থ ধারার পরিচ্ছন্ন রাজনীতি, যে রাজনীতি হবে দেশ ও জনগণের কল্যাণের জন্য, রাজনীতিবিদরা জনগণের কাছে আপনার জবাবদিহিতায় থাকবেন। এই জন্য আমি সিঙ্গাপুরের কথা একটা উদাহরণ দিতে চাই। আপনারা জানেন যে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ফাদার লি কুয়ান ইউ যখন দায়িত্ব নেন তখন উনি কিন্তু সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন, কয়েকগুণ ওনার ফান্ড নেই বাড়াই দিয়েছিলেন। রাজনীতিবিদদেরও আপনার বেতন বাড়িয়ে দিয়ে বেতন সম্মানজনকভাবে নির্ধারণ করেছিলেন। কারণ সরকারি কর্মকর্তা, আমলা এবং রাজনীতিবিদদের যদি দুর্নীতি থেকে অসৎ আপনার পয়সা উপার্জন থেকে দূরে রাখা যায়, কিছুটা সৎ একটা পরিবেশ কায়েম করা সম্ভব। তো আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা প্রত্যাশা করি যে আগামীতে রাজনীতি জনগণের জন্য, রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। নির্বাচনে বাংলাদেশের যে ট্রেডিশনাল যে কালো টাকা, পেশি শক্তির প্রভাব সেটি থাকবে না। কিন্তু দুঃখজনক হলে সত্য যে সেই নতুন ধারার রাজনীতি আসলে পুরনো দলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। যেই কারণে আমাদের সাথে যে একটা বোঝাপড়া পুরনো দলগুলোর ছিল আন্দোলনের সময়ে থেকে, যে আগামীতে আমরা আন্দোলনকারী দলগুলো মিলে একটা জাতীয় সরকার করব, দেশকে স্থিতিশীল করে একটা উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এখন রাজনৈতিক দলগুলোর এই ক্যারেক্টার যদি পরিবর্তন আমরা না দেখি তাহলে আমরা কারোর সাথে জোট করব না। সেই ক্ষেত্রে আমরা বিকল্প শক্তি হিসেবে এককভাবেই 300 আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছি এবং আমাদের সেই বাছাই এবং প্রচারণা কার্যক্রমও চলছে। সেক্ষেত্রে ধরুন অনেকে বলতে পারে যে ভাই আপনি 300 আসনে প্রার্থী দিলে তো জয়লাভ করার মতো প্রার্থী অত থাকবে না। আমার কাছে যদি একজনও নাও জিতে আমাদের কোনো ম্যাটার নাই। কারণ কি, আমাদের তো ইয়ং মানুষ, বয়স আছে, সময় আছে, আমরা মানুষের কাছে নিজেদেরকে তুলে ধরি, নিজেদেরকে তৈরি করি।
কারণ রাজনীতিটা তো আসলে এই 5-7 বছরের জন্য না, একটা দল একবার নির্বাচনে ক্ষমতায় গেলে তো 5 বছরের জন্য থাকে। সো সেই ক্ষেত্রে বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। আর যদি রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যের স্বার্থে আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাখা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য যদি জাতীয় ঐক্যের জায়গা থেকে কোনো নির্বাচনী জোটের প্রয়োজনীয়তা হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের দলীয় ব্যক্তি স্বার্থের চেয়ে সেই জায়গাটাকে আমরা প্রাধান্য দিব। আর একটা বিষয় আসছে গণমাধ্যমে, গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটি মিলে একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। তো এই ধরনের একটা সংবাদ ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। তো আসলে কি মানে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হচ্ছে নাকি আলাদাই থাকছে? এনসিপি এবং গণ অধিকার পরিষদের অধিকাংশ নেতাকর্মী আগে একই প্ল্যাটফর্মে কাজ করেছে, একই সময় আন্দোলন সংগ্রাম করেছে। তাদের একসাথে রাজনীতি করাটা অনেক আগে থেকেই প্রত্যাশিত ছিল, কিন্তু বয়সে তরুণ, অভিজ্ঞতার কম, আবার এই গণঅভ্যুত্থানের পরে অনেকে চায় না যে তাদের এই বিদ্যমান বা প্রতিষ্ঠিত রাজনীতিকে চ্যালেঞ্জ করে আরেকটা শক্তিশালী পার্টি বা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাক। সেই কারণে একত্রিত একটা প্ল্যাটফর্ম হয় নাই। তবে যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় থেকে এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, এই গণ অভ্যুত্থানের আন্দোলনের সূচনাটা বা সূত্রপাতই করেছে 2018 সালে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে, কোটা সংস্কার আন্দোলনের এই যে মাধ্যমে। এবছরের যে 24 সালের যে আন্দোলনের সফলতা, এটা মূলত শুরু তো হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, যার নেতৃত্ব দিয়েছিলেন আপনি। রাইট, পাইওনিয়ার এই পরিষদ কি বলতে হবে। তো সেই জায়গা থেকে সবাই একসাথে কাজ করেছে, তো তাদের কাজ করার ফলে একটা বোঝাপড়া, একটা বন্ধুত্ব আছে। তো এখন দুটো পার্টি হলেও দেখা সাক্ষাৎ, আলাপ আলোচনায়, ইনফর্মাল ফর্মাল বিভিন্ন আলাপ আলোচনা থেকে আসলে একটা ফর্মাল আলোচনা হয়েছে এবং এখন আলোচনাটা চলমান যে কিভাবে আমরা একসাথে আমাদের এই এনসিপি গণ অধিকার দুইটা পার্টির পাশাপাশি আরও যারা এই সময় পরিচিত তরুণ, যাদের ইতিবাচক কাজের কারণে মানুষ তাদেরকে ভালোবাসে, সমর্থন করে, সেই সমস্ত তরুণদেরকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম গড়তে পারি। কিন্তু এখানে একটু আবার জটিলতা আছে। এখন ধরেন দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদাভাবেই কিন্তু দেশব্যাপী তার একটা কাঠামো ডেভেলপ করেছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ গত 7-8 বছরে আপনার কাঠামোটা ডেভেলপ করেছে এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার, প্রবাসী অধিকার, এইভাবে বেশ কিছু অঙ্গ সংগঠন, আবার এনসিপিটা যদিও ওইভাবে শক্তভাবে তৈরি না হলেও একটা কাঠামো দাঁড়াইছে, তৈরি হচ্ছে। সো ইউনাইটেড হলে দুই পার্টির বিশেষ একটা কমিটি হবে জেলায়, উপজেলায়, সেন্ট্রালে। সেই ক্ষেত্রে কাঠামোটা ঠিক করলে একটু জটিলতা আছে, তবে চেষ্টা চলছে। আর আমাদের জায়গা থেকে আমরা এটাতে খুব ইতিবাচক, কারণ আমরা মনে করি যে তরুণদেরকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে এই বিদ্যমান রাজনীতিকে চ্যালেঞ্জ করে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা গড়তে পারবো খুব অল্প সময়ের মধ্যে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এই নির্বাচনের ব্যাপারে বেশ নজর রাখছে, এবং আপনি কি মনে করেন যে তাদের তদারকি আগামীতে সুষ্ঠু নির্বাচনে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে? এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং জাতি হিসেবে আমাদের লজ্জার। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক মহল সবসময় তাদের স্বার্থে ছড়ি ঘুরিয়েছে এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েও এই 54 বছরে ভারতীয় আধিপত্যবাদ এবং প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। বরঞ্চ বাংলাদেশের কারা ক্ষমতায় আসবে সেটা ঠিক করে দিয়েছে অনেক ক্ষেত্রে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান কমিউনিটি। সেই জায়গা থেকে এইবার আমরা আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের লিডারশিপে আমরা ভাবছিলাম যে বাংলাদেশে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে তদারকির নামে, সবক দেওয়ার নামে যে তাদের যে ছড়ি ঘুরানো কিংবা অভ্যন্তরীণ রাজনীতির যে হস্তক্ষেপ, এইটা বন্ধ হবে। কিন্তু এবারও আমরা আসলে সেটা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই আপনি শুনেছেন কিছুদিন আগে আওয়ামী লীগের নেতা, যিনি এই গণহত্যায় অভিযুক্ত, গুম খুন, এই ফেসিবাদ কায়েমে অভিযুক্ত, সেই তার বাসায়, সাবির হোসেন চৌধুরীর বাসায় কূটনীতিকরা মিটিং করে। এইটা স্পষ্টতই বাংলাদেশের বিদ্যমান আইন এবং এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। কারণ এই সরকার একটা বিপ্লবের মধ্যে দিয়ে, গণ অভ্যুত্থানের সরকার, এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটেছে এবং এই ছাত্র জনতার সমর্থিত এই সরকার, সেই সরকার যাদের বিচার করছে, যাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করেছে, সেই দলের নেতার সাথে, সেই সরকারের মন্ত্রীর সাথে বিদেশিরা মিটিং করছে। তার মানে এই সরকারকে কার্যত একটা চর মেরেছে। এখন যদিও সরকার ধরেন চর খেয়ে গাল মুইছে হয়তো অন্যকে বলছে না না এখানে ময়লা লাগছে, এইভাবে পাবলিককে আইওয়াস দিয়ে বুঝাচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু সরকার যেটা চর মেরেছে বিদেশিরা, এটা সরকার বুঝছে কিনা আমি জানি না। আমার ব্যক্তিগতভাবে গায়ে লেগেছে নাগরিক হিসেবে যে এইটা তারা পারে না। তো এখন আগামী নির্বাচনকে কেন্দ্র করে
অনেকেই বলছে বাংলাদেশে তারা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এটা ভাই তাদের বলায় তো কিচ্ছু যায় আসে না। আমার দেশের নাগরিকরা আমরাই তো চাই যে বাংলাদেশে একটা সংঘাত সহিংসতা মুক্ত একটা শান্তিপূর্ণ নির্বাচন। আমাদের দেশের নির্বাচন যদি সংঘাতপূর্ণ হয়, আপনার সন্তান না হোক, সরাসরি আপনার রিলেটিভের রক্ত ঝরবে, আমার রিলেটিভ, আমার স্বজন, তাদের রক্ত ঝরবে। আমরা তো চাই যে এই দেশটাকে একটা ভায়োলেন্স ফ্রি কান্ট্রি হিসেবে গড়ে তুলতে। আমরা তো চাই যে এই দেশের মানুষের মধ্যে একটা সহমর্মিতা গড়ে উঠুক, রাজনৈতিক বিভাজন না থাকুক। তা আমাদের কেন এই বিদেশিদের সবক শুনতে হবে? আমরা তো দেশীয়ভাবেই রাজনৈতিক নেতৃবৃন্দ এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনে যেভাবে আলাপ আলোচনা হয়েছে কয়েক মাস, জুলাই সনদ নিয়ে, এইভাবে তো নির্বাচন নিয়েও 2-3টা ডায়লগের পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি। কোনো বিদেশিদের সহায়তার প্রয়োজন হয় না। কিন্তু বিদেশিরা এইখানে পর্যবেক্ষণ কিংবা তদারকির নামে মূলত তারা এই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে বিভিন্ন ফরম্যাটে তারা কামব্যাক করানোর জন্য তারা কাজ করতেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের যে গত 16 বছরে যে অবৈধভাবে দেশের বাইরে বিদেশে আপনার লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা রয়েছে, সেই সমস্ত টাকার তো এখন এই বিদেশি লবিস ফার্মের পিছনে খরচ করাচ্ছে যে বাংলাদেশে কিভাবে তারা কামব্যাক করতে পারে। এবং আওয়ামী লীগের এই রাজনৈতিক খুঁটির জোর ছিল ভারতে ধরেন 140 কোটি মানুষের মার্কেট সমস্ত রাষ্ট্রগুলোর জন্য। তো ভারত তো তাদেরকে একটু প্রভাব বিস্তার করে চাপ দিয়ে যে ভাই আমাদের এই ক্ষয়ের খা হচ্ছে আওয়ামী লীগ, আমাদের শক্তির জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগকে কামব্যাক করতে হবে, তোমরা এই দেশে ব্যবসা বাণিজ্য করো, আমাকে একটু হেল্প করো এই ক্ষেত্রে। তো ওইখানে 140 কোটি মানুষের মার্কেট, আর আমাদের দেশে 18 কোটি মানুষের মার্কেট, আর এখানে অনেকের বাণিজ্যের কিছু নাই। সেই দিক থেকে ওই প্রভাবগুলো মিলিয়ে কিন্তু এই বিদেশি তদারকি পর্যবেক্ষণ বলেন, এই আপনার পরামর্শ দেওয়া বলেন, এগুলো মূলত আওয়ামী লীগকে কামব্যাক করানো, ইন্ডিয়ান হেজিমনি এবং তাদের স্বার্থ বাস্তবায়নের একটা প্রক্রিয়া। সেই ক্ষেত্রে আমি অনুরোধ জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে, তারা যেন এই বিদেশিদের এই সমস্ত সবক কিংবা এই ছড়ি ঘুরানোকে আপনার প্রত্যাখ্যান করে তাদের মতো তারা কাজ করে, এবং সরকার যেন এগুলোকে অত গুরুত্ব না দেয়। ধরেন আমাদের দেশে বিদেশি যারা অ্যাম্বাসেডর রয়েছে তারা কিন্তু ওই সমস্ত দেশের যুগ্ম সচিব, বাংলাদেশের ক্যাটাগরি যদি ধরেন যুগ্ম সচিব পদমর্যাদার এইরকমের একজন কর্মকর্তা, সেই ধরনের একজন কর্মকর্তা কারোর সাথে মিটিং করলে আমাদের গণমাধ্যম, আমাদের পত্রপত্রিকা যেভাবে ফলাও করে কিংবা মনে করে কি যেন বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছে কারোর সাথে কোনো একটা মিটিং করলে, তো আমরা যে প্রায়োরিটিটা দিচ্ছি এই প্রায়োরিটিটা কমানো দরকার। এইটা একটা স্বাধীন সার্বভৌম জাতির এইভাবে আসলে আচরণ করা উচিত নয়। সেই জায়গা থেকে আমি মনে করি হ্যাঁ, আমরা বিদেশি পর্যবেক্ষক যারা নির্বাচনী সংস্থা রয়েছে আন্তর্জাতিক, তারা নির্বাচন পর্যবেক্ষণ করে, সেই সুযোগ তারা আসবে, দেওয়া উচিত। কিংবা তাদের যদি নির্বাচনে কোনো ত্রুটি তাদের সামনে পড়ে, সেই সাজেশনগুলো ভালো মনে হলে আমরা আমলে নিতে পারি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ নির্বাচন, আমাদের জাতীয় স্বার্থ, সরকার পরিবর্তন, এই সমস্ত বিষয়ে বিদেশিদের এত নাক গলাতে আসলে সহযোগিতা করা বা এই রাস্তা তৈরি করে দেওয়া বোধহয় আমাদের অন্তত এখন বন্ধ করা উচিত। জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা আছেন তাদের মধ্যে মাঝে মাঝেই কিছুটা বিভেদ দেখা যায়। অনেক সময় বিভেদটা এত বেশি চলে আসে যে মনে হচ্ছে যে এদের মধ্যে ঐক্য বা এক মত হওয়াটা সম্ভব না। আপনি কি মনে করছেন যে এই বিভেদ বা এই যে দূরত্ব, এইটি আওয়ামী লীগকে ফিরে আসার আবার রাস্তা তৈরি করে দিচ্ছে? যে আমাদের দেশে যেটা বলে যে মানুষ বিপদে পড়লে আল্লাহ খোদারে ডাকে, আর বিপদ কেটে গেলে আল্লাহ খোদার আর ভুলে যায়। সো যখন এই গণঅভ্যুত্থানের শক্তি সমূহ বিপদে ছিল ফ্যাসিবাদের আমলে, তখন কিন্তু সবাই নিজেরা একজন আরেকজনের প্রতি ফেলো ফিলিং ছিল। জামাতের নেতাদের গ্রেপ্তার নির্যাতনে বিএনপি কথা বলেছে, আমরা কথা বলেছি, আবার আমাদের নির্যাতন নিপীড়নে জামাত কথা অন্য কথা বলেছে। মানে সব দলগুলো এইভাবে যে আমরা মজলুম হিসেবে যে একে অন্যের পাশে দাঁড়িয়েছিলাম, কথা বলেছিলাম, কিন্তু এটা ঠিক যে গণঅভ্যুত্থানের পরে মজলুমদের মধ্যেও জালিম হয়ে ওঠার একটা প্রবণতা অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি। এইগুলো নিয়ে হয়তো কিছুটা আমাদের মধ্যে মতানৈক্য আছে। এক এক রাজনৈতিক দলের ক্যারেক্টার এক এক ধরনের, নেতাকর্মীদের আচরণ এক এক ধরনের, সেই কারণে কিছুটা কথাবার্তা আচরণে একটা দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু এই দূরত্বটা একটা মাত্রায় রাখা দরকার, এটাকে খুব বেশি গ্যাপে পরিণত করতে দেওয়া ঠিক হবে না। কারণ এই গণঅভ্যুত্থানের শক্তি সমূহের দূরত্ব তৈরি হলেই এইটাকে কাজে লাগে আরও দূরত্ব বাড়িয়ে কিন্তু আওয়ামী লীগ এই ফাঁক দিয়ে ঢুকে যাবে, এই গ্যাপে ঢুকে যাবে। এবং আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেটা আমরা বারবার যেটা বলি সবাইকে, আমরা রাজনীতি যারা করি তাদের শক্তি এই দেশের জনগণ, এই দেশ। আওয়ামী লীগের খুঁটির জোর শক্তির জায়গাটা হচ্ছে ইন্ডিয়া। এটা শুধু বাংলাদেশের জনগণ না, তারা বাংলাদেশের জনগণের জন্য কাজও করে না। দেশ স্বাধীনের পরপর থেকেই তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। যেই কারণেই আপনার ৭৫-এর পরে
শেখ মুজিবুর রহমানের কিলিংয়ের পরেও শেখ হাসিনা শেখ রেহানাকে পয়সা দিয়ে বিদেশে আপনার রেখেছে, সহযোগিতা করেছে ইন্ডিয়া, 81 সালে দেশে পাঠিয়েছে এবং জিয়াউর রহমানের মতো একজন দক্ষ দেশপ্রেমিক চৌখস আপনার রাষ্ট্রপ্রধানকে হত্যা করিয়ে শেখ হাসিনা আসার রাস্তা তৈরি করেছে। আবার আপনার এই যে খালেদা জিয়ার মতো একজন আপোষহীন নেত্রীকে আপনার অকার্যকর করে দেওয়ার জন্য এই কিভাবে ফ্যাসিবাদ বা একদলীয় শাসন এদেশে দীর্ঘায়িত করা যায় সেই ব্লু প্রিন্ট করেছে ইন্ডিয়া, যার ফলে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল। সো এই আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকারী রাজনৈতিক দল নেতাদের তো খবর আছেই, এই দেশ যেটা আমরা অনেকদিন ধরে বলছিলাম ওই আপনার সিকিমের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ ভারত তো দেখেছে এই পরিস্থিতিতে তাদের কি অসুবিধাটা হয়েছে। ইউনূসের মতো একজন ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি থাকায় বাংলাদেশকে যদিও তারা যেভাবে কোণঠাসা করতে চেয়েছিল সেইভাবে পারে নাই। সো সামনে তো ভারত আর এই সুযোগটা দেবে না যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক। সেই কারণে আমার মনে হয় যে অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে মৌলিক কিছু বিষয়ে বোঝাপড়াটা থাকা দরকার এবং জুলাই সনদের ভিত্তিতে যদি আগামী রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমার মনে হয় যে এই দূরত্বটা অনেক ক্ষেত্রে কমে আসবে। কারণ আমাদের দেশে যে দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তায়িত রাজনীতি, এই রাজনীতির রাশ টেনে ধরা, রাষ্ট্র কাঠামোর একটা সংস্কার করে রাষ্ট্রকে একটা জবাবদিহিতার জায়গায় আনা এবং একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে বেস করে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, এইরকমের কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা, এইটা নিয়েই হচ্ছে জুলাই সনদ। আপনার এইগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আমার মনে হয় যে এই দূরত্বটা কিছুটা কমবে এবং সেটা হয়তো এই গণ অভ্যুত্থানে একটা সুফল মানুষকে এনে দিতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। এবং এই কথা শুনে যদি কারো উপলব্ধি হয়, কিছুটা আমাদের মানসিকতায় পরিবর্তন আসে, তাহলে আসলে এই কথাটা বলা সার্থক হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের এই অনুষ্ঠানে। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।